ভালোবাসলে হারানোর ভয় বুকে নিয়ে ভালোবাসতে হয়। পূর্ণতা সবার জন্য হয় না। আমরা পূর্ণতার আশায় অপূর্ণতাকেও বুকে জড়িয়ে নিই, অথচ আমরা জানি এই অপূর্ণতা কখনোই আমাদের পূর্ণতার রূপে ধরা দিবে না। আমরা বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়াই যায়। মিতু এসকে ম্যানশনের মেন ডোরের সামনে দাঁড়িয়ে এতক্ষণ জায়ানের করা পাগলামিগুলো দেখছিল। জায়ানের কথার উত্তরে মিতু কথাটা বলে। জায়ান মিতুর দিকে তাকিয়ে আলতো হেসে বলে, আপনি নিজেই তো এই দহনে পড়ছেন মিতু। আপনি পারছেন রায়হানের মায়া কাটাতে, নাকি পারছেন তাকে ভুলে দূরে থাকতে? পারছেন না আর পারবেনও না। ভালোবাসা কোনো সস্তা জিনিস না যে যাকে তাকেই চাইলেই ভালোবাসা যায়। জায়ানের কথায় মিতু মলিন হেসে জায়ানের সামনে এসে দাঁড়িয়ে বলে, জানেন তো জায়া, আমরা যার প্রতি আসক্ত তারা আমাদের প্রতি বিরক্ত। আমরা ভুল মানুষকে নিয়ে সবসময় সারা জীবন একসাথে কাটানোর স্বপ্ন দেখি। আপনি ভুল মানুষকে ভালোবেসেছেন, অথচ আপনি জানতেন যে আপনার কখনোই হবে না। শুনেছিলাম আপনি মায়াবতীর জন্য আরিয়া নামের একটা মেয়েকে পাবলিক প্লেসে থাপ্পড় দিয়েছিলেন। এটার দোষ কি ছিল? দোষ ছিল এটাই যে আপনাকে পাগলের মতো ভালোবেসেছিল। তার ভালোবাসাটা আপনি বুঝেননি, অথচ নিজের ভালোবাসার দাবিতে আহাজারি করছেন। মিতু, আপনি আমাকে বলেছেন আমি ভালোবাসা বুঝি না। তাহলে আপনি কতটুকু বুঝেছেন আমাকে বলবেন? মানে, কি বলতে চাইছেন আপনি? আমি না হয় শ্রাবন্তীকে ভালোবেসে ভুল করেছি, সব জেনেও তাকে আপন করতে চেয়েছি, কিন্তু আপনি কি করছেন? আপনিও তো ভুল মানুষের পিছু ছুটলেন, কিন্তু আসল মানুষটাকে চিনলেন না। জায়ান, খেয়ালি না করে বলুন কি বলতে চাইছেন। আপনি রায়হানকে ভালোবাসলেন, অথচ সে আপনার ভালোবাসাকে কোনো মূল্যই দিল না। কিন্তু যে আপনাকে ভালোবাসলো তাকেই আপনি মূল্য দিলেন না। জায়ান প্লিজ একটু পরিষ্কার করে সব বলুন। কে আমাকে ভালোবাসলো যে আমি মূল্য দেইনি? রাজ ফারাজি। রাজ এতক্ষণ নীরব দর্শকের মতো নত মস্তিষ্কে সবটা পর্যবেক্ষণ করছিল। রাজ ফারাজের নামটা শুনতেই রাজ তড়িৎ বেগে মাথা তুলে দৃষ্টি রাখে জায়নের দিকে, আবার ঘুরে মিতুকে এক পলক দেখে। জায়নের মুখে এমন কথা শুনে রাজ অবাক চোখে তাকিয়ে মনে মনে বলে, জায়ান স্যার এসব জানলেন কিভাবে? আমি তো কাউকে কোনো কিছু বলিনি, ইভেন রায়হান স্যারকেও বলিনি। তাহলে এসব উনি জানলেন না কিভাবে? তার ভাবনার ইতি ঘটে মিতুর কথায়। মিতু চিল্লিয়ে জায়ানকে বলে, হোয়াট আর ইউ কিডিং মি? দেখুন জায়ান, ফাজলামি করার একটা লিমিট থাকে। রাজ কেন আমাকে ভালোবাসতে যাবে? মিতুর কথায় জায়ান রাজের দিকে তাকিয়ে বলে, রাজ, আমি কি ভুল কিছু বললাম? তুমি মিতুকে আজ 3 বছর ধরে ভালোবেসে আসছো, সেটা কি মিথ্যা? জায়ানের কথায় মিতু রাজের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, রাজ, জায়ান যা বলছে তা কি সত্যি? মিতুর প্রশ্নে রাজ মাথা নিচু করে ফেলে। তাকে এমন করতে দেখে মিতু চেঁচিয়ে বলে, কি হলো, উত্তর দাও। জায়ান যা বলছে তা সত্যি কি না? রাজ কিছু না বলে আমতা আমতা করতে থাকে। রাজকে এমন আমতা আমতা করতে দেখে মিতু রাজের শার্টের কলার চেপে ধরে বলে, উত্তর দাও রাজ, জায়ান যা বলছে তা কি সত্যি? রাজ এবার মাথা নিচু রেখেই উপর নিচ নাড়ায়, যার অর্থ হ্যাঁ, জায়নের বলা কথাগুলো সত্যি। মিতু রাজকে স্বীকার করতে দেখে রাজের কলার ছেড়ে 2 কদম পিছিয়ে যায়। তার চোখ ঝাপসা হয়ে আসে। রাজও অত্যন্ত খুব ভালো পরিবারের ছেলে। তার বাংলাদেশে নিজস্ব বিজনেস আর বাড়িও আছে, শুধু নেই একটা পরিবার। তাই এসব কিছু ফেলেই রায়হানের অ্যাসিস্ট্যান্ট হয়ে আছে। রায়হান রাজকে ভাইয়ের মতো করে আগলে রাখে, কখনো তাকে অ্যাসিস্ট্যান্ট বলে ভাবেনি। তাই রায়হানের করা অন্যায়গুলো দেখেও না দেখার মতো করে থাকে। ভাইয়ের মতো স্যারকে হারাতে চায় না বলে। জায়ান বিদ্রুপ হেসে বলে, মিতু, আপনি আমি দুজনেই ভুল মানুষকে ভালোবেসে আজ নিঃস্ব। মিতু সেখানে আর দাঁড়ায় না, এক ছুটে চলে এসকে ম্যানশন থেকে। তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে সবাই। রাজ দীর্ঘশ্বাস ফেলে, তারপর জায়ান আবার শ্রাবুর দিকে তাকিয়ে বলে, জানো তো শ্রাবন্তী, তোমাকে পেয়ে গেলে আমার জীবনটা রূপকথার গল্পের মতো রঙিন হয়ে যেত। হাজার বেটার অপশন আমার সামনে এনে দিলেও আমি সেটার দিকে কখনো ফিরে তাকাইনি, আর ভবিষ্যতে তাকাবো না, কারণ আমি তোমাকে পাওয়ার আশায় বড্ড লোভী। তোমার প্রতি আমার কোনো অভিযোগ কোনো কালেই ছিল না, আর থাকবেও না। আমি দোয়া করি আমার দুঃখ পরিমাণ সুখ আল্লাহ তোমাকে দিক। আমার জানেমান, ভালো থেকো তুমি। চলার পথে যদি আমাদের আবার কখনো দেখা হয়ে যায়, তাহলে দয়া করে মুখ ফিরিয়ে নিও না। আমার তৃষ্ণার্ত হৃদয়টাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য হলেও আমার দৃষ্টিতে দৃষ্টি রেখো। জায়ানের এমন
কথায় শ্রাবু ডুকরে কেঁদে ওঠে। শ্রাবুর কান্নার আওয়াজ জায়ানের কর্ণপাত হওয়া মাত্রই সে দৌড়ে শ্রাবুর সামনে এসে হাঁটু গেড়ে বসে শ্রাবুর মুখটা দু হাতের আঁচলে নিয়ে বলে, কাঁদছো কেন? তোমাকে কান্নায় মানায় না। তুমি কোনো ভুল করোনি, তাই কান্না তোমাকে মানায় না। আমি নিষ্ঠুর নই জান, আমাকে ভুলে যেও না কখনো। আমি তোমাকে ভালোবাসি। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। এই হৃদয়ে তুমি ছিলে, আছো, আর সারা জীবন তুমিই থাকবে। তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নেই জান, আবার তোমাকে আমার করে রেখে দেওয়ার অধিকারও নেই। তবে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার অধিকার আমার আছে। তোমাকে নিয়ে কল্পনায় একটা সুখী সংসার করার অধিকার আমার আছে। আমি না হয় সেসব নিয়েই বাঁচব। তোমাকে অন্য কারো পাশে দেখার ক্ষমতা যে আমার নেই। তুমি আমার না, সেটা ভাবতেও আমার কলিজা ছিঁড়ে আসে। আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম না? দোয়া করি আল্লাহ আমার ভাগ্যের সমস্ত সুখ তোমাকে লিখে দিই। জানেমান, তুমি আমার অতীতের স্মৃতি, বর্তমানের কষ্ট আর ভবিষ্যতের শূন্যতা হয়েই থাকবে। তোমার উপর আমার একটাও অভিযোগ কখনোই ছিল না, আজও নেই, আর ভবিষ্যতেও থাকবে না। যদি কখনো একাকিত্বে থাকো, তাহলে এই অভাগার পাগলামিগুলোর কথা মনে করে একাকিত্ব দূর করে নিও। সবার ভালোবাসা পূর্ণতা পেলেও আমাদের মতো একতরফা ভালোবাসাগুলোর কখনোই পূর্ণতা পায় না। দূর থেকে সারা জীবন দেখে যেতেই পারবো, কখনো একটু জড়িয়ে ধরে বলতে পারবো না আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমার আসক্তি। তবুও দিন শেষে বলবো আমি তোমাকে ভালোবাসি জানেমান। তুমি আমার হও বা না হও, আমি সারা জীবন তোমার হয়েই থাকবো। তোমার পাশে অন্য কাউকে দেখেও আমি তোমাকে ভালোবাসবো। আমার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে তোমাকে অন্যের পাশে দেখে ভুলে যাব। আমি তোমাকে ভালোবাসি, মানে সারা জীবন তোমাকে বাসবো। কথাগুলো বলে জায়ান উঠে দাঁড়ায় আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায়। তাকে পেছন থেকে সবাই ডাকে, কিন্তু জায়ান সবার ডাককে উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। শ্রাবু চোখ বন্ধ করে রেখেই রাজকে বলে। রাজ ভাইয়া। রাজ সাথে সাথে উত্তর দেয়। জি ম্যাম, বলুন। ভাইয়া, আমি আপনার ছোট বোন। ম্যাম বলবেন না, নাম ধরে বলুন। সরি ম্যাম, এটা আমি করতে পারবো না। শ্রাবু দীর্ঘশ্বাস ফেলে বলে, নাম ধরে ডাকতে হবে না, বনু বলেই ডাকবেন, ম্যাম বলবেন না। ঠিক আছে। ভাইয়া, আমি একটু রিফ্রেশমেন্ট চাই, আমাকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে যান। ঠিক আছে, বলুন। শ্রাবু সেখান থেকে বেরিয়ে পড়ে। কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করেনি শ্রাবু। সবাই তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জায়ান তোমাকে এতটা ভালোবাসার পরও পেল না, আর রায়হান তোমাকে এত অবহেলা করেও পেয়ে গেল। সুস্মিতার কথায় আলতো হাসে শ্রাবু, তবে মুখে কিছু বলে না। সুস্মিতা অধৈর্য হয়ে বলে, কি এমন ঘটলো যে তুমি 3 বছর আগে জায়ানকে যার জন্য ছেড়ে দিলে তাকেও ছেড়ে দিলে? তুমি তো রায়হান চৌধুরীকে ভালোবাসতে, তাই না? তাহলে কেন তাকে ছেড়ে দিলে? শ্রাবু সুস্মিতার মুখের দিকে তাকিয়ে বলে, একটা কথা কি জানো আপু, আমরা সব সময় যা দেখি তা কিন্তু সত্যি হয় না। তেমনি আমাকে যা দেখানো হতো তাই আমি দেখতাম, ভেতরের কাহিনী কখনো দেখতাম না। কেন? কি এমন ঘটলো যে তোমাকে আড়াল করা হলো? আজ অনেক বলে ফেলেছি আপু, আজ আসি, বাসায় ছেলে অপেক্ষা করছে, আমার ফিরতে হবে আপু। সুস্মিতা শ্রাবুর আপন কেউ না। তাদের পরিচয়টা হয় ফেসবুকে, কিন্তু তাদের কখনো দেখা হয়নি। শ্রাবু যখন তাকে মেসেজে বলল আমি আমার নিজের সবচেয়ে বড় শত্রু, তখনই সুস্মিতা কিছু একটা সন্দেহ করে বলে, শ্রাবন্তী চলো আমরা দেখা করি। তাই কথা মতো তারা আজ দেখা করতে আসে। তারপর সুস্মিতা অনেক জোর করে শ্রাবুর থেকে সবটা শুনতে চায়, কিন্তু এই মেয়েটা সহজে সবকিছু বললে তো। তাই সুস্মিতা হতাশার নিঃশ্বাস ফেলে। তাদের পরিচয় 5 বছরের, কিন্তু শ্রাবু কখনোই তার পার্সোনাল ব্যাপারে সুস্মিতাকে কিছুই বলে না। তাই সুস্মিতা এত কিছু জানতো না। শ্রাবু চলে যেতে নিলেই সুস্মিতা পেছন থেকে বলে ওঠে, শ্রাবন্তী, সেদিনের পর জায়ানের সাথে তোমার আর দেখা হয়নি? শ্রাবু পিছু না ফিরে হালকা হেসে বলে, দেখা হয়েছিল এক পড়ন্ত বিকেলের গধূলি লগ্নে। তার চোখে আমি সেদিনও আমার প্রতি তার অগাধ ভালোবাসা দেখেছিলাম। তার কথা আমি রেখে তার দিকে দৃষ্টি স্থির রেখেছিলাম, আর সে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ। শ্রাবু আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। পেছন থেকে সুস্মিতা বিড়বিড়িয়ে বলে, আমি সবটা জানতে চাই শ্রাবন্তী, কেন রায়হান চৌধুরী তোমার মতো এত কোমল হৃদয়ের মেয়েকে পাথর করে দিল? কেন অনুভূতি শূন্য করে দিল তোমাকে? এসব প্রশ্নের উত্তর আমার চাই, কিন্তু কে দেবে আমার সকল প্রশ্নের উত্তর? একটা দোতলা বাড়ি, কিছুটা পুরনো ধাঁচের, চারিপাশে নির্জন নিরিবিলি গাছপালায় ভরা। বাড়ির মূল ফটকে লেখা আছে শান্তিনিবাস। শ্রাবু বাড়িটির মূল ফটকের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে।
সে আস্তে আস্তে লোহার মরিচা পড়া গেটটি খুলে ভেতরে প্রবেশ করে। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে শ্রাবু। তার মতে তাকে সবাই ভালোবাসলেও কখনো মন থেকে ভালোবাসেনি। ভালোবাসলে হয়তো এমন যন্ত্রণাময় দুযোগে ফেলে রাখতো না। শ্রাবু সেদিনের পর তার আব্বুর সাথে ভালো করে কথা বলেনি, তাকে প্রয়োজন ছাড়া আব্বু বলে ডাকেনি। এতে মুক্তার খান অনেক রাত নির্ঘুম কাটিয়ে ব্যালকনিতে বসে নীরবে চোখের পানি ফেলেছে। মরিয়ম বেগম স্বামীর এমন হাল দেখে শ্রাবুকে বোঝানোর চেষ্টা করেছে। শ্রাবু তার কথা শুনেনি, বলে সে একদিন বলেই বসল। তুই একটা অপয়া মেয়ে, বাড়ির ছেলেকে খুন করার চেষ্টা করেছিস, এখন নিজের বাপটাকেও খাবি, তারপর শান্তি হবে? শ্রাবু তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আম্মু তুমি বরাবরই আমার ব্যাপারে অন্ধ ছিলে। আম্মু তুমি বরাবরই আমার ব্যাপারে অন্ধ ছিলে। ওই লোকটার প্রতি তোমার অগাধ বিশ্বাস ছিল, এখনো আছে, অথচ আমার প্রতি তোমার বিন্দুমাত্র বিশ্বাস কখনোই ছিল না। আমি চলে যাচ্ছি আম্মু, যদি কখনো জানতে পারো আমি মরে গেছি, সেদিন এই অপয়া মুখটা দেখতে চেও না। আর ওনাকে কখনো জানতে দিও না। ওনার এক টুকরো অংশ আমার গর্ভে। আমি তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি, অন্তত আমার গর্ভে বেড়ে ওঠা প্রাণটাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। শ্রাবুর এমন কথায় মরিয়ম বেগমের কলিজা ছিঁড়ে কান্না আসে। সে মেয়েকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলে, মা তুই কোথাও যাবি না, আমি তোকে যেতে দিব না। রাগ হয়ে দুটো কথা বলেছি বলে বাড়ি ছেড়ে চলে যাবি? মা যাস না আমাদের ছেড়ে। শ্রাবু হালকা হেসে মরিয়ম বেগমের কপালে চুমু খেয়ে বলে, আম্মু আমি আর বাড়িতে থাকতে পারবো না, আমাকে মাফ করে দিও। মেজো ফুপ্পিকে বলো আমি তার ছেলে মারতে চাইনি, পারলে আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি আর এই অপয়া মুখ কাউকে দেখাতে চাই না। ওনাকে দেখে শুনে রেখো তোমরা। শ্রাবু কথাটা বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। মরিয়ম বেগম কান্না করতে করতে শ্রাবুকে পেছন থেকে বহুবার ডাকে আটকানোর জন্য, কিন্তু শ্রাবু পিছু ফিরে তাকায় না। মরিয়ম বেগমের কান্নার আওয়াজ শুনে সবাই ছুটে আসে শ্রাবুর রুমে। মরিয়ম বেগমকে ফ্লোরে বসে কান্না করতে দেখে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। মরিয়ম বেগম সবটা বলতেই মুক্তার খান ধপ করে ফ্লোরে বসে পড়ে, আর ফাতেমা বেগম, সূর্য, বিথি, সুমাইয়া একসাথে কান্না করে ওঠে। সূর্য দৌড়ে যায় শ্রাবুকে আটকাতে, কিন্তু ততক্ষণে শ্রাবু বাড়ি থেকে বেরিয়ে গেছে। সূর্য সদর দরজায় হাঁটু ভেঙে বসে পড়ে। সাইফুলের চোখেও পানি। সে সূর্যের পাশে বসে সূর্যকে এক হাতে জড়িয়ে ধরে। পুরো বাড়িতে যেন শোকের ছায়া নেমে আসে। হৃদয় পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও আর শ্রাবুকে খুঁজে পায় না। একদিনের ভেতরে উধাও হয়ে গেল মেয়েটা। এসব কিছু ভাবতে ভাবতেই শ্রাবু বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পায় তার 2 বছরের ছেলে ড্রয়িং রুমে বসে খেলছে, আর তার সাথে আছে জায়ান। হ্যাঁ, সেদিন শ্রাবু বাড়ি থেকে বের হওয়ার পর মধ্য রাস্তায় জায়ানের সাথে দেখা হয়ে যায়। একটা বছর পর হঠাৎ জায়ানকে দেখে শ্রাবুর পাথর বনে যায়। জায়ান এক দৃষ্টিতে তাকিয়েছিল শ্রাবুর দিকে। জায়ান সেদিন আবারও আনমনেই বলে ফেলে, জানেমান, তুমি তুমি বাংলাদেশে কবে আসলে? আর তোমার হাতে ব্যাগ কেন? কি হয়েছে তোমার জান? জায়ানকে ঠিক আগের মতো এখনো পাগলামো করতে দেখে শ্রাবু হালকা হেসে বলল। আপনি এখনো আগের মতোই রয়ে গেলেন জায়ান। জায়ান আলতো হেসে বলে, হ্যাঁ, আগের মতোই আছি। তোমাকে পেয়ে গেলে হতো হয়তো বদলে রূপকথার গল্পে রাজকুমার হইতাম। ভাগ্য বড় অদ্ভুত, তাই না জায়ান? আচ্ছা, এসব বাদ দাও। এখন বলো, কোথায় যাচ্ছ আর কি হয়েছে? শ্রাবু আমতা আমতা করে বলে, আমাকে একটা বাসা খুঁজে দিতে পারবেন, খুব অল্প ভাড়ায়, না মানে এমনি আর কি। জায়ান শ্রাবুকে একটা ব্রেঞ্চিতে বসিয়ে তারপর সন্দেহান দৃষ্টিতে শ্রাবুর দিকে তাকিয়ে বলে, জান প্লিজ, কি হয়েছে বলো। শ্রাবু দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে, ছেলেটা ঠিক আগের মতোই রয়ে গেছে। তার কিছু হলে সবার আগে এই ছেলেটাই বুঝে যেত। আজও ঠিক তেমনই হলো। আর এখন তার মুখে সবটা না শুনলে ছেলেটার পাগলামি বাড়বে। তাই বাধ্য হয়ে শ্রাবু অল্প কিছু খুলে বলে, তবে পুরোটা বলে না। এতটুকু শুনেই জায়ান হতবাক হয়ে যায়। তার ফুলের মতো ভালোবাসার মানুষকে সবাই এত কষ্ট দিতে পারলো। তার চোখের কোণে পানি জমে। শ্রাবু আকাশপানে তাকিয়ে বলে, জায়ান আমাকে একটা ছোট বাসা খুঁজে দেবেন আর একটা জবের ব্যবস্থা করে দিতে পারবেন? শ্রাবুর কথায় জায়ান ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চোখের কোণে পানিটা আলগোছে মুছে ফেলে। তারপর শ্রাবুর দিকে তাকিয়ে বলে, জানেমান, চলো আমাদের বাসায় থাকবে। আর আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। না জায়ান, তা হয় না। আমি আপনার বাড়িতে যেতে পারবো না। আমি আর কারোর বোঝা হতে চাই না।
আপনি আমাকে একটা ছোট্ট বাসা খুঁজে দিন, আর না পারলে সমস্যা নেই, আমি খুঁজে নিব। এটা কি বলছো তুমি জানেমান? তুমি এখন 5 মাসের অন্তঃসত্ত্বা, কোনো সমস্যা হলে তখন কি হবে? শ্রাবু আলতো হেসে জায়ানকে বলে। কিছুই হবে না, আপনি শুধু একটু হেল্প করুন। জায়ান জানে শ্রাবু একবার যা বলে সেটাই করে, তাই আর জোর করলো না। জায়ানের মাথায় চট করে কিছু আসতেই সে শ্রাবুকে বলে। জানেমান, আমাদের একটা পুরনো বাড়ি আছে চাচ্চুদের। চাচ্চু মারা যাওয়ার পর বাড়িটা ওভাবেই পড়ে আছে, তুমি চাইলে সেখানে থাকতে পারো। আপনার চাচি ওনারা কোথায়? চাচ্চু মারা যাওয়ার পর চাচি আরেকজনের সাথে প্রেম করে বিয়ে করে চলে যায়। তাদের ছেলে মেয়ে নেই, তাই বাড়ি পরিত্যক্ত হয়ে আছে। তুমি চাইলে সেখানেই থাকতে পারো। অনেক ধন্যবাদ জায়ান, আমি সেখানেই থাকবো। জায়ান আলতো হাসে। শ্রাবু জায়ানকে বলে। আমার আরেকটা হেল্প করবেন জায়ান? হ্যাঁ বলো, কি হেল্প চাই, আমি সব করব। আমার পরিচয় পাল্টাতে চাই, সবকিছু নতুন করে তৈরি করুন। সেখানে আমার নাম থাকবে রাহিয়া খান, পারবেন করতে? হ্যাঁ পারবো, 2 দিন সময় দাও, হয়ে যাবে। শ্রাবু উপর নিচ মাথা নাড়ায়। জায়ান কাউকে ফোন করে বলে শান্তি নিবাস পরিষ্কার করে রাখতে, বলেই ফোনটা কেটে শ্রাবুকে বলে। চলো যাওয়া যাক। শ্রাবু উঠে দাঁড়ায়। জায়ান শ্রাবুর ব্যাগটা এক হাতে নেয়, আরেক হাতে শ্রাবুর হাতটা শক্ত করে ধরে গাড়িতে বসায়, আর তারপর শান্তি নিবাসে নিয়ে আসে। 2 দিন পর জায়ান শ্রাবুর পরিচয়পত্র নিয়ে আসে। সেখানে তার নাম রাহিয়া খান। তার পরিচয় পাল্টানোর কারণেই খান বাড়ির কেউ তাকে আর খুঁজে পায় না। আর 2 বছর 4 মাস সে বাড়ি ছেড়েছে। সে মাঝে মাঝে জায়ানকে দিয়ে বাড়ির খোঁজ নেয়। শুনেছে রায়হানের নাকি বিয়ে ঠিক হয়েছে, আর সবাই ধরে নিয়েছে শ্রাবু আর কখনোই ফিরবে না। তবে খানবাড়ির কলিজার টুকরাকে কি এত সহজে সবাই ভুলতে পারে? পারে না। তাই আজও তাকে ভেবে সবাই নিঃশব্দে চোখের পানি ফেলে। হৃদয়, সূর্য, সাইফুল, বিথি, রাফিদ তারা এখনো শ্রাবুকে খুঁজে যাচ্ছে। মুক্তার খান দেশ বিদেশে খবর নিয়েছে, কিন্তু মেয়েকে কেউ কোথাও খুঁজে পেল না। মরিয়ম বেগম আজকাল কারো সাথে কথা বলে না, কেমন পাথর হয়ে গেছেন। ফাতেমা বেগম প্রতি সন্ধ্যায় নিয়ম করে শ্রাবুর ছবি বুকে জড়িয়ে কান্না করে আকুতি স্বরে বলে। মা, কোথায় তুই? ফিরে আয় সোনা। আর যে পারছি না মা। ও মারে, কোথায় গেলি আমাকে ফেলে? আমার যে কষ্ট হচ্ছে, ফিরে আয় না মা। কিন্তু হায় আফসোস, যে নিজ থেকে লুকায় তাকে কি আর সহজে খুঁজে পাওয়া যায়? রায়হান লন্ডনেই আছে, ফিরে আসেনি। সেপ্টেম্বর মাসের 17 তারিখ নাকি বাংলাদেশে আসবে, আর 21 তারিখেই বিয়ে করবে। শ্রাবু এটা শুনে শুধু তাচ্ছিল্য হেসেছিল। শ্রাবুর ভাবনার সেত ঘটে তার ছেলের আদো আদো কণ্ঠের ডাকে। মাম্মাম। শ্রাবু আলতো হেসে রাহাতকে কোলে তুলে নিয়ে তার ফুলো ফুলো গালে 2টো চুমু খায়। ছেলের বয়স 1 বছর 11 মাস। এই তো এই মাসের 25 তারিখে সে 2 বছরে পড়বে। আজ 20 তারিখ। জায়ান এগিয়ে এসে বলে। জানেমান, এত দেরি হলো যে? আজকে বেশি কাজ ছিল অফিসে? শ্রাবু জায়ানের দিকে তাকিয়ে বলে। না, আজ সুস্মিতা আপু দেখা করতে এসেছিল, তাই দেরি হয়ে গেল। সুস্মিতা, ওই যে তোমার সাথে যার ফেসবুকে পরিচয় সে? আজ এসেছিল। ও, তাহলে বাসায় আনলে না কেন? এমনি অন্য কোনো দিন আনবো। আচ্ছা ঠিক আছে। তা আপনি কখন আসলেন? আর সালেহা খালা কোথায়? সালেহা খালার ছেলে নাকি অসুস্থ, তাই আমাকে ফোন করে বলল উনি বাসায় যাবেন, আমি যেন একটু আসি। আর রাহাতকে দেখার জন্য মনটাও ছটফট করছিল, তাই চলে আসলাম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আপনি আবারও কান্না করেছেন? হ্যাঁ, তোমাকে আর তোমার ছোট পাপাইকে রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আর কথা বাড়িও না, জলদি ফ্রেশ হয়ে আসো, খুব ক্ষুধা লাগছে। শ্রাবু আলতো হেসে উপরে চলে যায়। শ্রাবুর প্রেগনেন্সির পুরোটা সময় জায়ান তাকে যথেষ্ট কেয়ার করেছে। শ্রাবুর যখন ডেলিভারির পেন উঠল, তখন জায়ান কিছু বুঝতে না পেরে তার আম্মুকে ফোন করে সবটা বলে। ছেলের কাছে শ্রাবু আছে শুনে অবাকও হয়, আবার খুশিও হয়। জায়ান তাকে খান বাড়ির কাউকে কিছু বলতে না করে তাকে শান্তি নিবাসে আসতে বলে। জাইনা শিকদার এসে শ্রাবুকে নিয়ে হসপিটালে যায়, আর জায়ানের কাছে সবটা শুনে সে দীর্ঘশ্বাস ফেলে বলে, এমন ফুলের মতো মেয়েটাকে কেউ কিভাবে এত কষ্ট দিতে পারে। শ্রাবু ফ্রেশ হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পায় জায়ান রাহাতকে খাইয়ে দিচ্ছে। শ্রাবু এটা দেখে মুচকি হাসে। জায়ান যখনই বাসায় আসে তখনই রাহাতকে নিয়ে তার সময় কাটে। রাহাতও যেন জায়ানকে পেয়ে খুশি হয়ে যায়। সেই জন্যই জায়ান বেশিরভাগ সময় এই শান্তি নিবাসেই কাটায়। জায়ান রাহাতকে খাইয়ে দিতে দিতেই চোখ যায় শ্রাবুর দিকে। সে শ্রাবুকে সিঁড়ি দিয়ে নামতে দেখে বলে। জানেমান, ডাইনিং টেবিলে কফি রাখা আছে, আগে কফিটা খেয়ে নাও, তারপর খাবার খাবে।
রাতের অলরেডি খাওয়া কমপ্লিট। শ্রাবু আলগোছে মাথা নাড়ে। সে কফিটা নিয়ে সোফায় এসে বসে। বাড়ির বাহিরটা পুরনো হলেও ভেতরটা একদম চাকচিক্য। জায়ান রাহাতকে খাইয়ে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দোলনায় শুয়ে দেয়। শ্রাবু এক দৃষ্টিতে জায়ানের সব কিছু দেখছে। সে মনে মনে বলে উঠে, সুখ আমার জন্য না জায়ান, আজ না হোক কাল আপনিও চলে যাবেন আমাকে ছেড়ে, আমি আবারও একা হয়ে যাব। তাহলে কেন এত দয়া দেখাচ্ছেন? জায়ান শ্রাবুকে খাবার খেতে ডাক দেওয়ার জন্য পিছু ফিরতেই দেখে শ্রাবু আনমনে কিছু ভাবছে। তার দিকে চোখ সরু করে তাকায় জায়ান। জায়ান যেন তার মুখ দেখে বুঝে যায় শ্রাবু কি ভাবছে। তাই জায়ান শ্রাবুর ভাবনার ছেদ ঘটিয়ে বলে, চিন্তা নেই জান, তুমি বিহীন এই জায়ানের অস্তিত্ব বিলীন হবে, তবুও অন্য কাউকে আপন করবে না। তোমার পাশে ছিলাম, আছি আর সারা জীবন থাকবো। শ্রাবু জায়ানের কথায় জায়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর বিদ্রুপ হেসে বলে, আমি একজন খুনি জায়ান। কাউকে আমি খুন করার চেষ্টা করে তার বুকে ছুরি চালিয়েছি, তবু আপনার আমাকে একটু ভয় লাগে না যদি কখনো আপনাকে আমি মেরে দিই? জায়ান আলতো হেসে বলে, তোমার জন্য আমার জান কোরবান, তোমার হাতে মরতেও রাজি জান। আমার হাত কলঙ্ক হয়ে গেছে জায়ান, আমার হাত অপবিত্র। এ হাত মানুষ মারতে শিখে গেছে, তাই এই হাতে কখনো কারোর ভালো করতে পারে না। আপনি আমার থেকে দূরে চলে যান জায়ান। জায়ান শ্রাবুর কথাগুলো শুনে তার সামনে এসে দাঁড়ায়। তারপর শ্রাবুর দু হাত নিজের দু হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। জানেমান, উইল ইউ ম্যারি মি? অনেক তো হলো এভাবে একা চলা, চলো না আমাদের একটা সংসার তৈরি করি। রাহাতের বাবার স্নেহ আর ভালোবাসা দরকার। ও আমার অংশ না হলেও রাহাত আমার ছেলে হয়ে থাকবে। তাকে আমি কখনো বাবার অভাব বুঝতে দিব না, আর না তোমাকে দ্বিতীয়বার কষ্ট পেতে দিব। গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে থাকলেও আমি তোমার পাশে ছিলাম, আছি, থাকবো। হঠাৎ বিয়ের প্রপোজালে অবাক হয়ে যায় শ্রাবু। জায়ান আজও তাকে বিয়ে করতে চায়, অন্যের সন্তানকে নিজের করতে চায়। এটা ভেবেই শ্রাবুর চোখের পানি চলে আসে। সে আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। জায়ান তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রাত 2টায় শ্রাবু বসে আছে তার রুমের বারান্দায়। রাহাত বেডের সাইডের দোলনায় ঘুমিয়ে আছে। শ্রাবু আকাশের পানে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে। তার জীবনটা তো এমন না হলেও পারত। সে তো বেশি কিছু চায়নি, শুধু চেয়েছিল একটু ভালো থাকতে আর 5টা মানুষের মতো সাধারণ জীবন কাটাতে। হঠাৎ দরজায় কারো নক করার আওয়াজে শ্রাবু দরজার দিকে তাকায়। সে বুঝতে পারে জায়ান এসেছে, তাই সে চোখ মুছে জায়ানকে বলে, আসুন, দরজা খোলাই আছে। জায়ান হাতে খাবারের ট্রে নিয়ে রুমে প্রবেশ করে। শ্রাবু জায়ানকে বলে, বাড়িতে ফিরলেন না কেন? শুনেছি আপনার মামাতো বোন ফাহিয়া আসছে আপনাদের বাড়িতে। এসেছে, তাতে আমার কি? ফাহিয়া খুব মিষ্টি একটা মেয়ে, আমার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। মিষ্টি, তবে তোমার থেকে বেশি না। শ্রাবু জায়ানের কথায় আলতো হেসে আবারও আকাশের দৃষ্টি রেখে বলে, ফাহিয়া আপনাকে অনেক ভালোবাসে, তাকে বিয়ে করে নিন, আর এঙ্গেজমেন্টে আমি আসছি। জায়ান শ্রাবুর কথায় ঠোঁট বাঁকিয়ে হেসে খাবারের প্লেট নিয়ে অল্প তরকারি দিয়ে ভাত মেখে শ্রাবুর মুখের সামনে ধরে চোখের ইশারায় বুঝায় মুখে নিতে। শ্রাবু জায়ানের দিকে তাকিয়ে আছে দেখে জায়ান আবারও ইশারা করলে শ্রাবু ভাত মুখে নেয়। তারপর জায়ান শ্রাবুর পাশের চেয়ারে বসতে বসতে বলে, বিয়ে যদি করতে হয় তাহলে তোমাকেই করব। তোমাকে ভালোবাসি, মানে পৃথিবীর সব নারী আমার জন্য নিষিদ্ধ। আমি তোমাতেই সীমাবদ্ধ ছিলাম, আছি আর সারা জীবন থাকবো। ফাহি আমার ছোট বোন, ওকে বোন ছাড়া আমি আর কিছু ভাবিনি, তাই বিয়ে হওয়া ইম্পসিবল। আর এসব নিয়ে একটা কথাও শুনতে চাই না। জায়ান, জান বলো। খানবাড়ির সবাই কেমন আছে? জায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার আব্বুর শরীর ভালো নেই। হৃদয় ভাই এখনো তোমার খোঁজ করছে। তোমার আম্মু কারোর সাথে কথা বলে না, আর তোমার বড় আম্মু, সে তো নিয়ম করে প্রতিদিন তোমার ছবি বুকে নিয়ে কান্না করে। সূর্য আপি আর বিথি আপু? শুনেছি সেদিন তুমি বাড়ি থেকে বের হওয়ার পর সূর্য আপু আন্টিকে বলেছিল, যেদিন আমার পাখি এই বাড়িতে ফিরবে সেদিন আমি এই বাড়িতে আবার আসবো। আর বিথি আপু তার হাজব্যান্ডের সাথে আমেরিকাতে আছে, খানবাড়ির কারোর সাথে যোগাযোগ করে না। এসব শুনে শ্রাবুর বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে আবারও আকাশপানে তাকিয়ে বলে, মেজ ফুপ্পি আজও আমাকে ঘৃণা করে, তাই না? ওনার কোনো খোঁজ আমার কাছে নেই, কারণ উনি এখন ওনার ছেলের সাথেই বেশিরভাগ সময় লন্ডনে থাকেন। জানেমান। আচ্ছা, তারপর কি হয়েছিল সেদিন? আমি পুরোটা শুনতে চাই। আমি চলে আসার পর কি হয়েছিল? শ্রাবু জায়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। জায়ান তাকে এভাবে তাকাতে দেখে বলে,
আচ্ছা বাদ দাও, এসব আজাইরা কথা বলে মুড খারাপ করার দরকার নেই। কথাগুলো বলে শ্রাবুকে পানি খাইয়ে সবকিছু গুছিয়ে নিয়ে চলে যেতে নিলেই শ্রাবু পেছন থেকে ডেকে বলে, জায়ান বসুন, আমি বলছি। জায়ান বিনা বাক্যে আবারও সেখানে এসে বসে পড়ে। শ্রাবু পা গুটিয়ে নিতে নিলে জায়ান শ্রাবুর পা নিয়ে নিজের অরুর উপর রাখে। শ্রাবু পা সরিয়ে নিতে নিলে জায়ান বলে, একদম না, তুমি যা বলতে চাইছিলে সেটা বলো। শ্রাবু আর কিছু বলে না, কারণ জায়ানের কাজগুলো এমনই। তাই আর বাধা না দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, 3 বছর আগে রাজ শ্রাবুকে নিয়ে একটা পার্কে এসে বসে। তারপর শ্রাবু রাজের দিকে তাকিয়ে বলে, মিতুকে আপনি 3 বছর ধরে ভালোবাসলেন, তবু একবারও প্রকাশ করেননি কেন? রাজ শ্রাবুর দিকে এক পলক তাকিয়ে বলে, তার সাথে আমাকে কখনোই মানাবে না, আর না সে আমাকে কোনোদিন মেনে নিত। সে তো রায়হান স্যারকে ভীষণ ভালোবাসে, তাই কখনো সাহস হয়ে ওঠেনি। জায়ান কিভাবে জানলো এসব? আমি জানি না বনু, এসব কিছু রায়হান স্যার জানতো না, কিন্তু জায়ান স্যার কিভাবে জানলো বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবেন? বলো। আপনি কি জানতেন আমার ভাইয়ার আর রায়হান ভাইয়ার সম্পর্কে কখনো ফাটল ছিল না? না বনু, আমি জানতাম না। সেদিন হসপিটালেই আমি সবটা জেনেছি। আমাকে সবাই ধোঁকা দিল। না বনু, কেউ তোমাকে ঠকায়নি, বরং যার যার জায়গা থেকে তোমাকে প্রোটেক্ট করেছে। রায়হান স্যার তোমাকে সব সময় চোখে চোখে রাখতো। উনি লন্ডনে থাকলেও বাংলাদেশে তোমার সব খবরাখবর রাখতো। আমাকে মার্ডিন হাউস নিয়ে চলুন, আর আপনার স্যারকে ফোন করে বলুন এসকে মেনশনে না গিয়ে মার্ডিন হাউসে আসতে। রাজ মাথা নেড়ে সম্মতি জানিয়ে শ্রাবুকে নিয়ে চলে যায় মার্টিন হাউসে। মার্টিন হাউসে গাড়ির মেন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় লিসান মার্টিন শাম্মীকে নিয়ে খেলছে। এতে শ্রাবু আলতো হাসে। লিসান মার্টিনের চোখ পড়ে শ্রাবুর উপর। সে দৌড়ে এসে বাড়ির সার্ভেন্টদের ডেকে বলে, এই তোরা তাড়াতাড়ি আয়, দেখে যা আমার ঘরের লক্ষ্মী এসেছে, নিচ থেকে আমার মামুনি এসেছে, তাড়াতাড়ি আয় তোরা, মিষ্টির ব্যবস্থা কর। সার্ভেন্টরা সব দৌড়ে বেরিয়ে আসে বাহিরে। লিসান মার্টিনের পুত্র বধূ বলে কথা, তাকে দেখতে না পারলে জীবনটাই যেন ব্যর্থ যাবে। তাকে এক পলক দেখার আশায় ছিল সবাই, তাই তো শ্রাবু বাড়িতে ঢুকতে না ঢুকতেই তাকে দেখার জন্য পুরো বাড়ির সার্ভেন্টরা চলে আসে। কমপক্ষে 40 থেকে 45 জন হবে। সবাই শ্রাবুকে ওয়েলকাম জানাচ্ছে আর বলছে এত সুন্দর মেয়ে, মনে হচ্ছে আল্লাহ তাকে সৃষ্টি করার সময় সমস্ত সৌন্দর্য তাকে ঢেলে দিয়েছে। এত মায়াবী চেহারাটা দেখলেই চোখ জুড়িয়ে যায়। মার্টিন হাউসের সবচেয়ে পুরনো মেট রাশিকা মেলি এগিয়ে এসে লিসান মার্টিনকে বলেন, এটাই আপনার পুত্রবধূ? লিসান মার্টিন সাথে সাথে বলেন, হ্যাঁ, আমার ঘরের লক্ষ্মী আমার মামুনি। বাহ, খুব মিষ্টি দেখতে। কি মায়াবী মেয়েটা। আপনার ওই বাদর ছেলে এত সুন্দর মেয়ে কিভাবে পেল? এই যে ম্যাম, কি দেখে ওই বাদরটাকে বেছে নিলেন? রাশিকা মেলিনের কথা শুনে শ্রাবু ফিক করে হেসে দেয়। তার এতক্ষণের মন খারাপ যেন রাশিকা মেলিনের কথায় উধাও হয়ে যায়। সে একটু আগের সব ঘটনা ভুলে যায়। সে রাশিকাকে বলে, আন্টি, আমাকে ম্যাম ডাকবেন না, আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে নাম ধরে ডাকবেন। না না, তা কি করে হয়? এত বড় স্পর্ধা আমার নেই। বাড়ির মালিকের পুত্রবধূকে নাম ধরে ডাকার সাহস আমার নেই। আহ, কিছু হবে না বললাম তো, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। না, তা হয় না। আচ্ছা, আমি তাহলে আপনাকে বড় স্যারের মতো মামনি বলেই ডাকবো। আচ্ছা বেশ, সেটাই ডাকুন, আর আপনি বলা বন্ধ করুন, এটা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে মামনি। শ্রাবু এবার লিসান মার্টিনের দিকে এক পলক তাকায়, তারপর আবার মাথা নিচু করে বলে, আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন। সেদিন আপনার সাথে হসপিটালে আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। ছি ছি মামুনি, তুমি এসব কি বলছো? তুমি আমার আরেক সন্তান, তাই বাবার কাছে সন্তান কখনো ভুল করতে পারে না, আর আমার মামুনিও কিছু ভুল করেনি। শ্রাবু লিসান মার্টিনের কথায় আলতো হেসে বলে, থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল না, পাপা ডাকবে আমাকে। আমি আজ থেকে তোমার পাপা। ঠিক আছে পাপা। এই তো আমার লক্ষ্মী মামুনি। পাপা, শাম্মী কোথায়? শ্বাসমী গার্ডেন আসে, তুমি আগে ফ্রেশ হয়ে আসো, 8টা বেজে গিয়েছে। রাহিনকে আমি ফোন করে দিয়েছি, ও আসছে। আজ তোমরা এখানেই থাকবে।
শ্রাবু মাথা নাড়িয়ে বলে। ঠিক আছে। লিসান মার্টিন একজন সার্ভেন্টকে ডেকে বলে, মামুনিকে আমার ছোট স্যারের রুমে নিয়ে যাও আর তাকে ফ্রেশ হতে হেল্প করো। সার্ভেন্টটি লিসান মার্টিনের কথা মতো শ্রাবুকে নিয়ে উপরে চলে যায়। তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে লিসান মার্টিন বলে, আমার ছেলেকে ভালো রেখো মামুনি, ও তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, বড্ড বেশি ভালোবাসে তোমাকে। আমি দোয়া করি তোমাদের জীবনে কোনো কালো ছায়া না আসুক।